হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা আছি যশোরে। আসলে আমরা আরেকটু আগে বের হইতে চেয়েছিলাম, এখন কিন্তু বিকাল ৪ঃ০০ বাজে। যার কারণে আমরা যশোরের আশেপাশে ২-১ টা সুন্দর জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারছি না। কারণ যে লাল মিয়া চাচার কথা আপনাদের বলেছিলাম, ওই যে গত পর্বে দেখিয়েছিলাম, ওই চাচা এত আন্তরিক, এত ভালোবাসা, এত স্নেহ দিয়েছে। আসলে উনি দুপুরে দাওয়াত দিয়েছিল। দাওয়াত খেয়ে-টেয়ে যে আমরা চলে আসবো সেই সুযোগ পাই না। উনি গল্প বলছিল। উনি আসলে এখানে কিভাবে এসেছেন, কত বছর এখানে আছেন। প্রায় ৩০-৩৫ বছর ইনি এখানে আছেন। এই রেল স্টেশনের আশেপাশে যত দোকান আছে, আশেপাশে যত মানুষ আছে এরা সবাই উনাকে চেনে। কারণ দীর্ঘদিন যাবৎ এখানে উনি আছেন তো, এজন্য আরকি। উনার সেই ছোটবেলায় এখানে চলে আসার গল্প, এখানে উনার স্ট্রাগল করা, এরপর আস্তে, আস্তে উনি এই দোকানের মালিক হয়েছেন। সব মিলিয়ে আসলে উনার কঠিন জীবনের গল্পগুলো বলছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে যশোরের আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখাতে পারলাম না। আসলে লাল মিয়া চাচার কাছে গিয়েছিলাম। উনি দুপুরে খাওয়া-দাওয়ার পরে গল্প শুরু করলেন। আর উঠতে পারলাম না। যার কারণে বের হতে আমাদের এত দেরি হয়ে গেছে। এর পরবর্তীতে আপনাদের কাছে ওয়াদা করছি, যদি যশোর আসি অবশ্যই যশোরের আশেপাশে যতগুলো সুন্দর জায়গা আছে, সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর অবশ্যই চেষ্টা করব। আর বিশেষ একটা কাজ করব, এই চাচার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এইখান থেকে আমরা সোজা চলে যাব। সোজা যেয়ে ডানদিকে আমরা চলে যাব মনিহার মোড়। মোড় থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে নড়াইলের দিকে। ফরিদপুর থেকে সরি যশোর থেকে ফরিদপুর পর্যন্ত ম্যাপে সার্চ দিলাম। দেখলাম দূরত্ব প্রায় ১৩৩-৩২ কিলোমিটার। যাই হোক আমাদের ১৩২ ৩০-৩২ কিলোমিটার যাওয়া লাগবে। আর যশোর থেকে নড়াইল পর্যন্ত আসলে ৩৩ বা ৩৪ কিলোমিটার পর্যন্ত দূরত্ব। বেশি দূরত্ব না। আর এই রোডটাও বেশ ভালো যতদূর শুনেছি আমি। তারপরেও যেতে দেখা যাক কেমন ভালো হয়। আবার নড়াইল থেকে আমরা যাব কালনা। কালনা সেতু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই। কালনা সেতুটাই মূলত দেখার উদ্দেশ্যেই আমরা আজকে নড়াইল দিয়ে ফরিদপুর যাচ্ছি। এরপরে কালনাতে নড়াইল থেকে কালনা পর্যন্ত আবার 20 অর্থাৎ ২০ কিলোমিটার। আর এখান থেকে যদি আমরা ভাঙ্গা পর্যন্ত যাই, যশোর থেকে ভাঙ্গা পর্যন্ত দেখলাম ম্যাপে যে ৯৮ কিলোমিটার। আবার খুব একটা ভালো বিষয় কি জানেন? নড়াইল থেকে ফরিদপুর পর্যন্ত ৯৮ কিলোমিটার। যাক ভীষণ ভালো একটা ব্যাপার। অর্থাৎ ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৩৩ কিলোমিটার, আবার যশোর থেকে নড়াইল পর্যন্ত ৩৩ কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। যার কারণেই ৯৮ মিলে গিয়েছে। আমরা এখন চলে আসছি হচ্ছে যশোরের মণিহার হল, মণিহারের মোড় যে, এই মণিহারের মোড়, এই বাম পাশেই কিন্তু সেই বিখ্যাত মণিহার হল। আমরা তো এই যে দেখেন আপনারা বাম পাশে হচ্ছে মণিহার হল। আমরা সোজা চলে যাব। আর আগের দিন আমরা ডান দিকে গিয়েছিলাম। ডান দিকে হচ্ছে খুলনা, সাতক্ষীরায় যারা যাবে তাদের জন্য ডান দিকের রোডটা। দেখি এই রোডটা ভীষণ ভালো করেছে, সুন্দর করেছে। আর আমরা যে সোজা চলে যাচ্ছি, সোজা হচ্ছে নড়াইল। এই যে উপরে সাইনবোর্ডে দেখাচ্ছে নড়াইল, আর এখান থেকে 32 কিলোমিটার। যাই হোক আমরা নড়াইলের দিকে এই জায়গায় এগিয়ে যাচ্ছি। এই জায়গা থেকে যারা নড়াইলে যায় যশোর থেকে, মূলত এই যে ডান পাশ, এই ডান পাশ থেকে মূলত নড়াইলের বাস ছাড়ে। আমি আগে কয়েকবার নড়াইলে যশোর থেকে গিয়েছি তো এজন্য আমার জানা আছে এখান থেকে মূলত বাসে করে তারপর নড়াইলে যেতে হয়। আর ফরিদপুর থেকে আমি কালনা সেতু হওয়ার পরে বা যশোর থেকে আমি কখনো নড়াইলে যাই নাই। কালনা সেতু হওয়ার আগে কয়েকবার এসেছি। যাই হোক আমরা ১০-১২ কিলোমিটার চলে এসেছি। ১০ কিলোমিটার চলে আসলাম। এই পথটা কিন্তু ভীষণ সুন্দর। মনে করলাম এই দুই পাশের এই সুন্দর সবুজ দৃশ্য আপনাদের একটু দেখাই। কি দারুণ সুন্দর দৃশ্য দেখেছেন। আসলে এই ধুলা-বালি অর্থাৎ এই সময় একটু বৃষ্টির আরো কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তো শীতের কাছাকাছি সময়, যার কারণে দেখুন ধুলা-বালুতে পুরো সবুজ গাছপালা একদম কেমন যেন মলিন হয়ে আছে। আর অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। চলেন এই সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু উপভোগ করি। I can't remember who I am. I hope you still recognize me. I know I've changed. Things seem so perfect when you're young. Now that I'm on my own, I see the value in staying true, value in love and what you do. Come back, the truth comes back to you. Ooh, you say you love me, say you wanna touch, but you don't know if you can trust me. I understand. I spent so much time high, but now I'm sober, and I just can't seem to get over it. And I see
আমরা কিন্তু নড়াইলের একদম কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে যে উপরে সাইনবোর্ডে দেখাচ্ছে নড়াইল আর ১০ কিলোমিটার। আর এইখানে ভাটিয়াপাড়া বা কালনা যে সেতু আছে কালনা সেতু পার হয়ে মূলত ভাটিয়াপাড়ার মোড়। ওই মোড় পর্যন্ত দেখাচ্ছে এইখান থেকে আর ৪৫ কিলোমিটার সম্ভবত দেখালো নাকি? ভালো বুঝতে পারলাম না। যাই হোক আমরা এই সুন্দর দারুণ এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর। দেখেছেন এই ছোট্ট, ছোট্ট ব্রিজ বা কালভার্ট মতো আছে এগুলো সুন্দর করে তৈরি করেছে। আর এই রাস্তাটা মনে হচ্ছে যে নতুন করে আবার ৪ লেনে তৈরি হচ্ছে। যাই হোক যদি ৪ লেনে তৈরি হয় তাহলে তো ভীষণ ভালো। আর আমরা নড়াইলের কাছাকাছি চলে আসছি। নড়াইলের একটু ইতিহাস আমরা জানি। নড়াইল নামটা শুনলেই ২ জন ব্যক্তির কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে এস.এম. সুলতান, বিখ্যাত চিত্রশিল্পী। আরেকজন হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটের ক্যাপ্টেন, জাতীয় দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এই ২ জনের কথা মনে পড়বেই, মনে পড়বেই। আমি ১ম বার নড়াইল এসেছিলাম। নড়াইলে একটি পার্ক আছে, পার্কে ঘুরতে এসেছিলাম। নড়াইলে বেশ কয়েকবার আসা হয়েছে। আমার আপা নড়াইলে থাকার কারণে নড়াইলে বেশ কয়েকবার ঘুরতে আসা হয়েছে, বেড়াতে আসা হয়েছে। যাই হোক অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখেছেন? মানে রেলের কিভাবে সুন্দর করে রেল ব্রিজটা উপর দিয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ এটা একটা পরিকল্পিত কাজ করেছে। যাক ভীষণ ভালো লাগছে এই জায়গাটা দেখে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর ২ পাশের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে যাচ্ছে। এইদিকে আসলে একটা জিনিস ফিল হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ, গ্রামীণ একটা দৃশ্য, সবুজ শ্যামল আবহাওয়া খুব ভালো লাগছে। বাম পাশে দেখেছেন অনেক মাছের ঘের আরকি। মাছের ঘের তৈরি করেছে। এখানে একটু বিল মতো। আর এই পাশটাতে কিছু পুকুর করা। বড়, বড় বিশাল, বিশাল পুকুর। এই পুকুরগুলোতে মনে হচ্ছে চাষ করছে, মাছ চাষ হয়। আমারও ভীষণ শখ। আমার যদি কোনোদিন টাকা পয়সা হয়, তাহলে আমিও মাছ চাষ করব। এটা আমার একটা খুব শখের কাজ। মাছের সাথে কেমন যেন একটা গভীর ভালোবাসা, মিতালি আমার আছে। ছোটবেলায় থেকে মাছ ধরার কিছু অভ্যাস ছিল। যদিও জেলে না, তবে মাছ ধরার খুব অভ্যাস ছিল। মানে শখ আরকি। অনেক মানুষের আছে মাছ ধরা কিন্তু বিশাল নেশা, বিরাট একটা নেশা। এই নেশা যার একবার ধরে বসে এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। যাই হোক আমার খুব শখ আছে যে টাকা পয়সার মালিক হলে আমি মাছের ঘের দিব। বিভিন্ন প্রজাতির মাছ। দেশি, বিদেশি সুস্বাদু দেশি মাছ, বিদেশি মাছ, বিভিন্ন কার্প জাতীয় মাছ, যেকোনো মাছ হোক সব মাছ আমি চাষ করব। যাই হোক আমরা এই যে দারুণ সুন্দর একটা রাস্তায় চলে আসলাম। এই রাস্তাটা দেখেছেন? অর্থাৎ এই নড়াইল থেকে যশোর পর্যন্ত এই রোডটা কিন্তু ৪ লেনের হচ্ছে। যেটা ভীষণ ভালো একটা ব্যাপার। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরের যে মেইন হাইওয়ে রোডটা, এই রোডটা ৪ লেনের হওয়া খুব, খুব, খুব জরুরি। শুধু যশোর না, যশোর থেকে মাগুরা পর্যন্ত যে রোডটা মাগুরা থেকে অর্থাৎ ফরিদপুর থেকে যে পদ্মা সেতুর যে রোডটা এসে ভাঙায় মিলিত হয়েছে, আমার মনে হয় এই ভাঙা থেকে খুলনা পর্যন্ত, ভাঙা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত, ভাঙা থেকে ফরিদপুর, মাগুরা হয়ে খুলনা পর্যন্ত প্রত্যেকটা রোড ৪ লেনের হওয়া উচিত। তাহলে অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে, দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। যাই হোক চলেন আমরা এই রাস্তাটা একটু উপভোগ করি। ভীষণ সুন্দর এই রাস্তাটা। দেখতে, দেখতে আমরা কিন্তু চলে এসেছি নড়াইল শহরের মধ্যে। অর্থাৎ নড়াইল জেলা শহরটা কিন্তু খুব বেশি বড় না, আবার অনেক উন্নতও না। মধ্যম শ্রেণীর একটা জেলা শহর, ছোট্ট একটা জেলা শহর। আবার জেলাটাও খুব বড় নয়, জেলাটাও খুব ছোট। কিন্তু বেশ ছিমছাম গোছানো। তবে এই জেলার বেশিরভাগ মানুষ হচ্ছে স্থানীয়, বাইরের লোকজন খুব কম। যেমন আমরা ফরিদপুরে থাকি, ফরিদপুরে কিন্তু প্রচুর লোক বাইরে থেকে এসে বসবাস করে। অর্থাৎ এইখানের স্থানীয় লোকের তুলনায় আমার মনে হয় শহরে বাইরের লোক বেশি। আর নড়াইল ঠিক তার উল্টা। নড়াইল, মাগুরা এসব জেলা শহর হচ্ছে ছোট জেলা শহর। এখানে বাইরের লোক খুব কম। বেশিরভাগই হচ্ছে স্থানীয় যারা এখানেই বসবাস করে, এখানেই গড়ে উঠেছে। আর কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে মূলত বাইরের লোকজন এসে প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা মূলত এখানে ভাড়া থাকেন বা অস্থায়ীভাবে বসবাস করেন। তাছাড়া এইসব ছোট জেলা শহরগুলোতে বেশিরভাগ হচ্ছে স্থায়ী লোকজনই বসবাস করেন। তা হোক এই জেলা শহরটা কিন্তু ছোট হলেও দারুণ সুন্দর। ২ পাশে সুন্দর করে সাজানো গোছানো শহরটা ছিমছাম।
খুব বেশি জামজট নয়। তবে এই রাস্তাগুলোর কাজ চলতেছে। অর্থাৎ ৪ লেনের এই রাস্তা করছে মাঝখানে ডিভাইডেড দিয়ে শহরের মধ্য দিয়ে আসলে প্রত্যেকটা শহরের রাস্তাগুলো এরকম ডিভাইড দিয়ে ৪ লেনের করা উচিত। আমার মনে হয় এটা ভীষণ দারুণ একটা সুন্দর ডিসিশন ভালো হয়েছে। যাক আমরা শহরের কাছাকাছি শহরের ভিতরে চলে এসেছি। আমরা সামনে যেয়ে হচ্ছে আমরা পাবো একটা সেতু পাবো। ছোট্ট একটা সেতু সেটা হচ্ছে চিত্রা নদীর উপরে একটা সেতু আছে। ওই সেতু মেবি পার হয়েই আমাদের ভাটিয়াপাড়া রোডে উঠতে হবে। অর্থাৎ কালনা সেতুর যে রোড এই রোডে উঠতে হবে। এখান থেকে মেবি আরো ১-২ কিলোমিটার দূরে হচ্ছে ওই সেতুটা। আমরা সামনে এগিয়ে যাই চলেন। রাস্তায় কাজ চলার কারণে আসলে একটু যাতায়াতের কষ্ট হচ্ছে, চলাচল কষ্ট হচ্ছে। দেখেন এই পাশে মাঝখানে আবার ডিভাইডেড দেওয়া। অর্থাৎ আমাদের এখন ডান পাশে উঠতে হবে, উপায় নাই। কারণ ওই যে মাঝখানে যেয়ে কিন্তু ওই বড় ভাই আটকে গিয়েছেন, আবার ওই যে ঘুরে আসতেছে। আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ এই রাস্তায় এখন কাজ চলতেছে। খুব শীঘ্রই হয়তোবা এই রাস্তাটা সুন্দর হয়ে যাবে, মনোরম হয়ে যাবে, মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। রাস্তাটা খুব ভালো করছে দেখে মনে হচ্ছে যে ভীষণ সুন্দর করে তৈরি করছে। আমরা এই যে সেতুর কাছাকাছি কিন্তু চলে আসছি। এই যে সেতুর মুখে হচ্ছে এখানেও মনে হয় কাজ চলতেছে সম্ভবত। এইজন্য এখানে একটু জ্যাম লেগে গেছে। আমরা এখন এই সেতুতে উঠবো। সেতুতে ওঠার অপেক্ষায় রইলাম। সেতুতে উঠে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। I can't remember who I am. I hope you still recognize. জামজাট ছেড়ে আমরা সেতুতে উঠে পড়েছি। দেখেছেন এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে সেতুটা ছোট হলেও দূর থেকে শুরু হয়েছে, শহরের ভিতর দিয়ে শুরু হয়ে এরপরে নদী পার হয়ে তারপরে সেতুটা গিয়েছে। একটু মনে হয় ফ্লাইওভার ভাব মনে হয়। ১ম বার আমি যখন এসেছিলাম আমি মনে করছি মানে কোনো ফ্লাইওভারে উঠলাম। আসলে ফ্লাইওভার না, এটা চিত্রা নদীর উপরে এই সেতুটা। এই সেতু পার হয়ে মূলত আপনাকে ভাটিয়াপাড়া রোড অর্থাৎ এই যে বাম পাশে যে নদী দেখতেছেন এই নদীটা হচ্ছে চিত্রা নদী। আর আমরা ঠিক নদীর উপরে যে ব্রিজের উপরে এখন আছি। আর এই নদী পার হয়ে মূলত ভাটিয়াপাড়া রোড অর্থাৎ কালনা সেতুর রোড শুরু। আর এটা পার হয়ে রোডটা একটু ভাঙাচোরা ছিল, জীর্ণ-শীর্ণ ছিল। এখন কি অবস্থা আমি জানি না। তবে যেহেতু এইদিকে কাজ চলতেছে আমার মনে হয় সামনের রোডটাও সুন্দর হবে বলে আমি আশা করছি। যাই হোক আপনারা দোয়া করেন যেন রাস্তাটা অন্তত ভালো হয়। রাস্তা ভালো না হলে বাইক নিয়ে আসলে যাতায়াত করা খুব কঠিন। ভীষণ কষ্ট হয়। এই জায়গাটা একটু জ্যাম লেগে গিয়েছিল। যাই হোক এখানে আসার পরে একটা প্রশান্তির বাতাস, খুব ভালো লাগছে। একটু বিকাল হয়ে গিয়েছিল সন্ধ্যার কাছাকাছি। আমার ইচ্ছা আছে সন্ধ্যার আগে অন্তত কালনা সেতুতে পৌঁছানো। কারণ সন্ধ্যা হয়ে গেলে সেতুটা আপনাদের দেখাতে পারবো না। যাই হোক আমরা চেষ্টা করছি যে অন্তত সন্ধ্যার আগে কালনা সেতুতে পৌঁছাবো। এখান থেকে আমাদের আরো ২০ কিলোমিটার যেতে হবে। অর্থাৎ নড়াইল থেকে কালনা পর্যন্ত ২০ কিলোমিটারের দূরত্ব। এই ২০ কিলোমিটার গেলে তারপরে আমরা কিন্তু কালনা সেতু দেখতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু এখন বিকাল মেবি ৫টার কাছাকাছি বাজে। আমাদের কিন্তু পৌঁছাতে হবে কালনা সেতুতে সন্ধ্যার আগে। আ সুতরাং আমাদের একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আর আবার এই পাশেও দেখেন ভীষণ সুন্দর রাস্তা। আসলে ওই পাশে যে ৪ লেনের রাস্তার কথা বললাম, এই রাস্তাটা মূলত এদিকেও আসছে। যাক ভালো, এই রাস্তাটা যদি সুন্দর করে চলে যায় গোপালগঞ্জ পর্যন্ত, তাহলে খারাপ হয় না। ভাঙ্গা পর্যন্ত এই নড়াইল দিয়েও কিন্তু এই রাস্তাটা ৪ লেনের হয়ে গেলে ভীষণ ভালো হয়। মানুষের যাতায়াত অনেক সহজ হয়। যাক আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সন্ধ্যার আগে কালনায় পৌঁছাতে হবে। এজন্য আমরা একটু তাড়াহুড়ো করছি। এজন্য ভিডিওটা খারাপ হতে পারে, রাস্তার দৃশ্যগুলো খারাপ আসতে পারে। আর এই সময়টা একটু অন্ধকার হয়ে আসতেছে তো সূর্যের আলো কমে গিয়েছে। যেজন্য ২ পাশের দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি। চলেন এই রাস্তাটাও ভীষণ সুন্দর। এই রাস্তাটা একটু উপভোগ করি। আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত জায়গা কালনা সেতু সূর্য ডোবার আগে অন্তত কালনা সেতুতে পৌঁছাতে পেরেছি। যদিও সূর্যটা মনে হচ্ছে একদম ডুবেই গেছে। মনে হয় আরো ১০-১২ মিনিটের মধ্যেই হয়তোবা মাগরিবের আজান দেবে। আমরা কিন্তু সেই কালনা সেতুতে চলে আসছি। দেখেছেন? কালনা সেতুর ওঠার রাস্তাটাও আসলে ভীষণ অসম্ভব সুন্দর এই রাস্তা। আসলে এখানে আসলে মনটা ভরে যায়। আগে কখনো আসি নাই। মনে হচ্ছে যে কি সুন্দর। আসলে ভীষণ সুন্দর এই দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে সেতুর ডিজাইনটা শুধু ফোনে দেখেছি, YouTube এ দেখেছি। আসলে আসা হয় নাই। এই যে ডিজাইনটা চলে এসেছে। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা কালনা সেতুতে আসতে পেরেছি।
ভীষণ ভালো লাগা, ভীষণ আক্ষেপ ছিল যে কালনা সেতুতে কবে যাব, কবে যাব? এই তো চলে আসলাম দেখেন আলহামদুলিল্লাহ। যাই হোক আমাদের এই সেতুর এইখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়ায়ে কিছু ছবি তুলবো, ফটোশুট করব। ফটোশুট না করলে হয়? এমন সুন্দর জায়গা যদিও আলো নাই, এখন ফটোশুট করলে চেহারা দেখা যাবে না, সব কালো হয়ে যাবে। তারপরেও একটা স্মৃতিতে রেখে দেওয়ার জন্য কালনা সেতুর উপর আসলাম। এখানে একটু ফটোশুট করব, এখানে দাঁড়াবো, একটু প্রশান্তি নিবো। এখানে ১ম বার আসলাম, একটু ভালো লাগা তো কাজ করেই বলেন। এখানে একটু না দাঁড়ালে হয়? এখানে একটু দাঁড়াবো অন্তত ১০-১৫ মিনিট এখানে দাঁড়াই, দাঁড়িয়ে একটু ছবি-টবি তুলি তারপর আবার ভিডিও শুরু করছি ইনশাআল্লাহ। যাই হোক আমাদের এখানে ফটোশুট করা শেষ, আমাদের কালনা সেতু দেখা শেষ। আমাদের এখান থেকে এখন রওনা দিচ্ছি। আর এই কালনা সেতুর এই রোডটা কিন্তু ভাটিয়াপাড়ার যে মোড়, মোড় পর্যন্ত এই রোডটা চলে গেছে। অসম্ভব সুন্দর এই রোড। আসলে এই সেতুর এই ইতিহাস বা এই নদীর ইতিহাস তো আমরা জানি না। চলেন আমরা একটু সতী বা নদীর ইতিহাসটা একটু জেনে নিই। কালনা সেতু। এই সেতুটি অসম্ভব সুন্দর। দারুণ সুন্দর এই সেতুটি আসলে দেখতে হয় আর মুগ্ধ হতে হয়। এই সেতুটি তৈরি হয়েছে যখন তখন থেকেই আসলে আসার খুব ইচ্ছা ছিল। আজকে কিন্তু নড়াইল দিয়ে আমি ফরিদপুরে যাচ্ছি। এর অন্যতম কারণ হচ্ছে এই কালনা সেতুর উপর দিয়ে যাবো। কালনা সেতুটা দেখা হয় নাই। এই সেতুটা দেখার উদ্দেশ্যই মূলত এদিক দিয়ে আসা। তা নাহলে এত বেশি পথ কেন আসবো? আর এদিক দিয়ে আসলে পরে আপনাদের একটু দেখাইতে পারবো। সব মিলিয়ে আরকি কালনা সেতুটা আমারও দেখানো হলো, আমারও দেখা হলো, আপনাদেরও দেখা হলো। সব মিলিয়ে এদিক দিয়ে যাচ্ছি। কালনা সেতুটা আসলে মধুমতি নদীর উপরে তৈরি। মধুমতি নদীর উৎপত্তি এটা কিন্তু অনেক লম্বা একটু নদী। এই নদীটা উৎপত্তি হয়েছে মূলত কুষ্টিয়া জেলায়। পদ্মা নদীর একটা শাখা নদী হিসেবে মধুমতি নদীর উৎপত্তি হয়েছে। কুষ্টিয়া থেকে চলে এসেছে রাজবাড়ী, রাজবাড়ী থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে মাগুরা, যেটা আমরা যাওয়ার দিন আপনাদের দেখিয়েছিলাম গত পর্বে। কামারখালীতে মধুমতি নদীর উপরে গড়াই সেতু। সেতুটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এরপরে মাগুরা হয়ে এদিকে চলে আসছে গোপালগঞ্জ, মোহাম্মদপুরের এদিক দিয়ে গোপালগঞ্জ, গোপালগঞ্জ হয়ে চলে গিয়েছে নড়াইল। নড়াইল এসে তো এখানে কালনা সেতু। খুলনা সরাসরি চলে গেছে খুলনা। খুলনা যে রূপসা সেতু, এই নদীর আরেকটা ইতিহাস হচ্ছে এই নদীটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করেছে। যেমন কুষ্টিয়ায় যেখানে উৎপত্তি হয়েছে, এখানের নামটা হচ্ছে মধুমতি রিভার। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এর নাম হচ্ছে মধুমতি এই নড়াইল পর্যন্ত। আর খুলনায় যখন আপনি যাবেন, রূপসা সেতু আমরা যেটা চিনি, রূপসা সেতু বিখ্যাত একটা সেতু। এই সেতুর নিচ দিয়ে যে নদী সেটা কিন্তু রূপসা নদী। অর্থাৎ এই মধুমতি নদী খুলনা গিয়ে এর নামটা পরিবর্তন করে হয়ে গেছে রূপসা। এটা আবার মোংলা চলে গিয়েছে। মোংলায় এর নামটা হয়েছে পশুর নদী। এই পশুর নদী কিন্তু সুন্দরবনের ভিতর দিয়ে একবার দুবলার চর অর্থাৎ সুন্দরবনের ভিতর দিয়ে গিয়ে দুবলার চর অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অর্থাৎ এই নদীটা কিন্তু বিশাল লম্বা, অর্থাৎ দেখতেছেন তো সেই কুষ্টিয়া থেকে শুরু করে এদিকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। এই জন্য এই নদীতে কিন্তু প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে ইলিশের মৌসুমে। যাক ভালো। আর আমার খুব ইচ্ছা আছে যে এই মধুমতি নদী যেখানে উৎপত্তি হয়েছে আহ, কুষ্টিয়ায়, ওইদিকে একদিন কুষ্টিয়ায় ঘুরতে যাব এবং এই মধুমতি নদীর উৎপত্তি স্থল ইনশাল্লাহ ঘুরে আসবো, আপনাদের দেখাবো। সেই পর্বের অপেক্ষায় থাকেন, আশা করা যায় সেই পর্ব আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। I can't remember who I am. I hope you still recognize me. I know I've changed. Things seem so perfect when you're young. Now that I'm on my own, I see the values. আমরা কিন্তু অলরেডি ভাটিয়াপাড়া মোড় চলে আসছি। এখান থেকে মূলত গোপালগঞ্জের রোড শুরু। অর্থাৎ আপনি যদি এই ডান দিকে চলে যান, ডান দিকে চলে গেল গোপালগঞ্জ, আর এই সোজা তো আমরা কালনা থেকে আসলাম। আর আমরা যে সোজা চলে যাচ্ছি, সোজা হচ্ছে চলে গেল ভাঙার দিকে। অর্থাৎ আমরা তো যেহেতু ফরিদপুর যাব, আমরা ভাঙার দিকে যাব। ফরিদপুর কিন্তু সামনে যে মুর্শিদপুর থেকে আমরা যদি নগরকান্দা হয়েও কিন্তু ফরিদপুর চলে যেতে পারি। যদিও রাত হয়ে যাচ্ছে, আমরা আর ওই নগরকান্দার ওই ভিতরের রোডে যাব না, আমরা মেইন রোড দিয়েই যাব, কারণ দুর্ঘটনা বা কোনো বিপদ আপদের কথা তো বলা যায় না। তবে এই যে ভাটিয়াপাড়া, এখানে একটা বিশেষ জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে এখানে একটা সেতু আছে। এই সেতুটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে সেতুটা, অর্থাৎ নিচ দিয়ে রেল লাইন যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া, আর এই সেতুটা একটু ওভারব্রিজ মতো করা। এখানে কিন্তু কোনো নদী নাই, তারপরে ওভারব্রিজ করা, ফ্লাইওভার করা।
ফ্লাইওভার দিয়ে ওই পাশে যে নামতে হয়। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ১ম বার এসেছি কিংবা নদী নাই কিন্তু উপরে দিয়ে ফ্লাইওভার কেন? পরে দেখি যে নিচে হচ্ছে রেল লাইন। অর্থাৎ এই দিক দিয়ে রেল লাইন চলে গিয়েছে যার কারণে এখানে একটা ফ্লাইওভার দেওয়া। যাই হোক এই ফ্লাইওভারটা উঠতেও ভীষণ ভালো লাগলো। সুন্দর ফ্লাইওভার। আমরা সামনে যেহেতু মাগরিবের আজান হয়ে গিয়েছে, সামনে কোথাও গিয়ে নামাজ পড়বো। দেখি কোথাও একটা সুন্দর মসজিদ পাই কিনা। আমরা একটু মসজিদ খুঁজতেছি। যদি সুন্দর একটা মসজিদ পাই সেখানে একটা বিরতিও হয়ে যাবে। পাশাপাশি আমাদের মাগরিবের সালাতটা আদায় করতে হবে। যাই হোক চলেন আমরা সামনে এগিয়ে যাই। দেখি কোথাও আবার অনেক হাইওয়ে রেস্তোরাঁ আছে যেখানে সুন্দর, সুন্দর মসজিদ থাকে বা তেলের পাম্প। সেসব জায়গায় আমরা দাঁড়াবো। দারুণ সুন্দর একটা মসজিদ দেখেছেন? কি সুন্দর চমৎকার সুন্দর এই মসজিদটায় নামাজ পড়লাম মাগরিবের নামাজ। নামাজ তো এমনি প্রশান্তি আর এমন সুন্দর মসজিদে নামাজ পড়লে প্রশান্তিটি মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আসলে এখানে কোনো বিশেষ কারণে মসজিদটা দেওয়া না। এখানে একটা হাইওয়ে রেস্তোরাঁ আছে। এই রেস্তোরাঁর মালিকরাই সম্ভবত মনে হয় আমার কাছে মনে হয় মসজিদটা দিয়েছে। এখানে মানুষ যেহেতু এখানে হাইওয়ে রেস্তোরাঁ দাঁড়ায়। পাশাপাশি নামাজ যারা পড়ে নামাজ পড়ে ফেললো, পাশাপাশি হাইওয়ে রেস্তোরাঁয় যারা খাওয়া-দাওয়া করতেছে খাওয়া-দাওয়া করলো। চলেন এই হাইওয়ে রেস্তোরাঁটা একটু দেখি। সাম্পান হাইওয়ে রেস্তোরাঁ। দেখেছেন কি সুন্দর দারুণ সুন্দর এই রেস্তোরাঁ চারপাশটা কত সুন্দর করে সাজানো। অর্থাৎ আমার এই জায়গাটা দেখে ভীষণ ভালো লেগেছে। আসলে হাইওয়ে রেস্তোরাঁগুলোতে এমনই হওয়া উচিত। যে দূর থেকে দেখেই মুগ্ধ হয়ে যেতে হয়। দূর থেকে দেখেই ভালো লাগে মনে হয় যে ভিতরে যেয়ে আগে খাওয়া-দাওয়া করি। চলেন আমরা একটু রেস্তোরাঁর এই চারপাশটা একটু দেখি কেমন ভালো লাগার দৃশ্যগুলো। I can't remember who I am. I hope you still recognize me. I know I've changed. Things seem so. সাইনবোর্ড দেখেই বুঝে ফেলেছেন আমরা চলে এসেছি ভাঙা গোল চত্বর। অর্থাৎ এই চত্বরে আসলাম আর এই দৃশ্য দেখাবো না এটা হতেই পারে না। আমার কাছে এই গোল চত্বরটা দিনের থেকে রাতের বেলায় ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে রাতের বেলায় চারপাশে এই লাইটগুলো থাকে জ্বালানো। এই লাইটগুলোর কারণে এই চত্বরটা অসম্ভব সুন্দর লাগে। দিনের বেলায় আসলে তো আসলে অন্যরকম একটা সৌন্দর্য। আর রাতের বেলায় আমার কাছে একটু বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে রাতের বেলার দৃশ্যটাই বেশি ভালো লাগে। কিন্তু আজকে একটু অন্ধকার, অন্ধকার মনে হচ্ছে কিনা জানি না। ওই সামনে মনে হচ্ছে আলো আছে। যাই হোক আমরা আসলাম হচ্ছে গোপালগঞ্জের দিক থেকে অর্থাৎ এই ডান দিক থেকে আপনারা চলে আসবেন বরিশাল থেকে। আর আমরা এই দিক থেকে চলে আসলাম হচ্ছে সেই গোপালগঞ্জ থেকে এসে এই যে বামে রোড দিয়ে ঢুকতে হয়। আমরা বামে রোড দিয়ে ঢুকলাম। আমরা সোজা যদি চলে যাই তাহলে ফরিদপুর। আলহামদুলিল্লাহ আমরা ফরিদপুর এসে পৌঁছেছি। আমি এখন আছি রাজবাড়ী রাস্তার মোড়। আমার বন্ধুকে এখানে নামিয়ে দিলাম। ও আসলে ওর বাসা আছে সালতা। এখন তো রাতে সালতা যেতে পারবে না। ওর এখানে এক আত্মীয় আছে। আত্মীয়র বাসায়ও থাকবে। আমরা সেই বিকাল ৪টায় রওনা দিয়েছিলাম। এখন বাজে ৮টা ৫০ অর্থাৎ ৪ ঘন্টা ৫০ মিনিট। প্রায় ৫ ঘন্টা সময় লাগলো। আসলে ৫ ঘন্টা সময় লাগার কথা না। তারপরেও লেগেছে কারণ আমরা রাস্তায় প্রচুর পরিমাণে বিরতি দিয়েছিলাম। বিশেষ করে কালনা সেতুর এখানে দাঁড়িয়েছি, নড়াইলে এসে দাঁড়িয়েছিলাম। এরপরে নামাজ পড়লাম মাগরিবের নামাজ। এরপরে ভাঙা গোল চত্বরে এসে দাঁড়িয়েছিলাম। এরপরে বাখন্ডায় এসে হালিম খেয়েছি। আসলে বাখন্ডার যে হালিমটা অসম্ভব সুন্দর ছিল। ভীষণ সুস্বাদু একটা হালিম। ভালো লেগেছে। যাই হোক ২ বন্ধু সময় কাটিয়েছি। অনেকদিন পর আসলে এরকম ট্যুর দিলাম। সাধারণত সময় হয়ে ওঠে না, ২ জনই ব্যস্ত থাকি। যার কারণে অনেকদিন পরে এই ট্যুরটা দিয়ে ২ জনে একটু সময় কাটালাম, রিল্যাক্স করলাম, গল্প করলাম। অনেক মনের কথা জমা ছিল সেগুলো বললাম। ফোনে কথা বলে কি আসলে বাস্তবে মানে সরাসরি কথা বলার স্বাদ পাওয়া যায়? মাঝে, মাঝে ফোনে কথা বলে কিন্তু ওই বাস্তবে কথা বলা সরাসরি কথা বলার স্বাদ পাওয়া যায় না। যাই হোক অনেকদিন পরে ২ বন্ধু একটা সফর দিয়ে আসলাম। ভালো লাগলো। আশা করি আপনাদেরও মানে আমাদের এই ভ্রমণটা ভালো লেগেছে। ২ পর্ব বিভক্ত করেছি। আসলে ১ম পর্ব এবং ২য় পর্ব করার কারণ হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছিল। যার কারণে আমি একটু ২টি পর্বে বিভক্ত করেছি। যাওয়ার একটা পর্ব, আসার একটা পর্ব। আশা করি আপনাদের ১ম পর্বটা ভালো লেগেছে। আর ২য় পর্বটা তো ভালো লাগার কথা আসলে। যাই হোক আমরা আসার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের যে বিষয়গুলো ভালো লেগেছে, সুন্দর লেগেছে, যে দৃশ্যগুলো আমাদের ভালো লেগেছে, যে কথাগুলো বলার চেষ্টা করেছি। যাই হোক সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন যেন এরকম সুন্দর, সুন্দর ভিডিও আরও তৈরি করতে পারি। আরেকটা বিষয় বলব সেটা হচ্ছে যারা নতুন চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই, অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। আর সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I can't remember who I am.